আচ্ছা, আমরা ক্লাসের রেকর্ডিং দিয়ে দিচ্ছি। যারা এখনো জয়েন হয় নাই বা আগামী ক্লাসে জয়েন হবেন, এই রেকর্ডিং শুনবেন, তাদের কাছে সকলের কাছে অনুরোধ হচ্ছে আপনারা ক্লাসটা যথাসময়ে জয়েন হবেন। ঠিক আছে? সকলের কাছে অনুরোধ হচ্ছে যথাসময়ে ক্লাস আমাদের করবেন। ক্লাস যেহেতু নির্ধারিত, তাই নির্ধারিত টাইমেই সবাই ক্লাসে জয়েন হবেন। যারা রেকর্ডিং শুনবেন পরবর্তীতে, ক্লাসে যদি সবাই না আসেন তখন ক্লাস করতে আসলে সবার কাছেই লাগে না। তো এর জন্য অবশ্যই ক্লাসটা সকলেই জয়েন হবেন, ক্লাসটা করবেন সুন্দরভাবে। ঠিক আছে, আমরা পড়ায় চলে যাই। আমরা একটু দোয়া থেকে তাওবা করব, দোয়া পড়বো, দুরূদ শরীফ পড়বো, এরপর দোয়া পড়বো, এরপর তেলাওয়াত শুরু করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আমরা লাস্ট হচ্ছে 6 নম্বর লেকচার শীট থেকে পড়ছিলাম, তো আমরা একটু ওখানে যাই। জি, হ্যাঁ, বুঝতে পারি না, একটু আবার বলেন। শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না আসলে কথা। আমার 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 আসা না, সেটা আমি আসছি, প্রায় 4 বারের মতন গেছি ইন্ডিয়াতে। কলকাতায় যাওয়া হয়েছে আর হচ্ছে চেন্নাইতে যাওয়া হয়েছে। কলকাতায় বেশিরভাগ সময় যাওয়া হয়েছে। কলকাতার আপনার হচ্ছে নিউ মার্কেট, ওর আশেপাশে এইসব জায়গায় যাওয়া হয়েছে। এই আমি ওইখানে প্রায় হোটেলে থাকছি, তো ওইখানে নামাজ টামাজ পড়ছি, আশেপাশে এটাই দেখছি এগুলো। আর হচ্ছে চেন্নাইতে দেখা হয়েছে, চেন্নাই শহরটা বেশি দেখা হয়েছে টোটালে। চেন্নাইতে মুসলিমরা দেখা গেছে যে মুসলিমদের এটা বেশি মনে হয়, চেন্নাইতে দেখছেন যেরকম। হ্যাঁ, ওইখানে শহরে মুসলিমদেরই বেশি, আর হচ্ছে মসজিদ গুলো অনেক বড় বড়। হ্যাঁ, শিক্ষিত রাজ্য, ওদের আলাদা কালচার আছে, ওরা আসলে আলাদা কালচার বহন করে। এই যাই হোক,
আমরা ক্লাসে চলে আসি। আমরা হচ্ছে পড়ছিলাম 6 নম্বর লেকচার শিট, মনে আছে কিনা? আচ্ছা 18 নম্বর না, 6 নম্বর লেকচার শিট আসে নাই। আচ্ছা, জবরজের পেশ যেটা আছে হরকত, হরকতটা পড়ছিলাম আমরা। ঠিক আছে, আমরা যারা রেকর্ডিং ভিডিও দেখবো, ক্লাসে জয়েন হতে পারতেছি না ব্যস্ততার কারণে, 6 নম্বর লেকচার শিট আমরা পড়ছিলাম এর আগে। যে হরকত, হরকত হচ্ছে কার চিহ্নকে বলে, কার চিহ্ন, বাংলায় কার চিহ্নকে, আরবিতে যারা হারাকাত বলে। হরকত হচ্ছে তিনটা, জবর জের ও পেশ, যেটাকে বাংলায় আকার, রস্যিকার এবং রস্যকার তিনটা বলা যায়। এই হরকতটা একটা সংজ্ঞা বলছিলাম, সকলে মুখস্থ করার কথা, যারা করছেন তো ভালো, যারা না করেন না এখনো করে নেবেন। এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ দ্রুত, তাড়াতাড়ি করে পড়তে হয়, দ্রুত বা তাড়াতাড়ি মানে জলদি করে পড়তে হয়, কোনো প্রকার টান দেয়া যাবে না। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। জবর হচ্ছে সদা সর্বদাই কেমন হবে? জবর হচ্ছে আকারের মতন, জের হচ্ছে রস্যিকারের মতন, পেশ হচ্ছে রস্যকারের মতন। আমরা এর আগে পড়াইছিলাম, এখান থেকে আমরা একটু পড়ি। যেহেতু জুবাইর ভাই এইটা আছেন, মনে মনে আমরা পড়তে পারি, ঠিক আছে? আর ইতে শুনলে, ট্রেনে পড়তে সমস্যা হলে আমার সাথে সাথে মনে মনে পড়েন, মাইক্রোফোন অফ রেখে, কোনো সমস্যা নাই। আর যারা রেকর্ডিং শুনবেন তারা আমার সাথে সাথে অবশ্যই পড়বেন। এখানে তিনটা একসাথে দেয়া আছে, তিনটাই আমরা পড়বো। মনে রাখবো, আলিফ কখনো হরকত গ্রহণ করে না, এটা আমরা আগে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আলিফ কখনোই কি করে না, হরকত গ্রহণ করে না, মানে হরকত হইতে পারে না আলিফে। যেটা দেখতেছি এখন এটা হচ্ছে হামজা। এটা কি? হামজা। শব্দের শুরুতে হামজা লিখতে হলে এভাবে লিখতে হয়, আলিফের মতন দিয়ে লিখতে হয়। তো এটাকে হামজা ধরেই পড়বো। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। থা জবর থা, থা জের সি, সা পেশ সু, সা সি সু। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ হি খু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জা জি জু। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, সা সি সু। সদ জবর স, সদ জের সুই, সদ পেশ সু। একটা জিনিস মনে রাখবো, যে হরফগুলো হরফুল ইস্তিআলা বা মোটা হরফ, সেগুলোর জবর হইলেও ওটা মোটা হয়, স হয়, ওইটা যেমন স, দ, ওইটা দা বা সা এরকম হবে না, ওইটা ওই উচ্চারণটাই হবে মোটাটা। এর জের পেশটাও মোটা হবে, যেমন সি হবে না, সুই হবে। সু হবে না, সু হবে। তো স, সুই, সু। দজ জবর দ, দজ্জের তুই, দদ পেশ দু, দ দি দু। ত জবর ত, তজের তুই, ত পেশ তু, ত তি তু। ল জবর ল, দজের দুই, ল পেশ লু, দ দি দু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ রু, আ ই রু। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। কফ জবর ক, কফ জের ই, কফ পেশ কু, ক কি কু। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। লাম জবর লাম, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ভু, ওয়া উই ভু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। আচ্ছা, এইবারে একটা পড়া, জি এবারে একটা পড়া হচ্ছে, পড়ছিলাম মনে আছে কিনা, আমরা একটা লেকচার শিট থেকে এটা পড়ছিলাম যে হরফের উচ্চারণে, নামের উচ্চারণে তফাৎ পড়ছিলাম, নাম, নাম দিয়ে।
এই যে তা ত এভাবে পড়ছিলাম তা ত, ঠিক আছে? তো ওইটাকে হারাকাত দিয়ে পড়া, অর্থাৎ জবর, জের এবং পেশ, জবর, জবর জের ও পেশ, তিনটা জবর জের ও পেশ, এই তিনটা আকার রস্যিকার রস্যকার। এগুলোর মধ্যে খেয়াল করতে হবে যে উচ্চারণের তফাৎ আছে, ঠিক আছে? এই তফাৎটা আমরা ভুল করি কোরআনের মাঝে, এই তফাৎগুলোতে কি করি আমরা ভুল করি এবং এগুলোকে লাহনে জালি বলে, বড় ধরনের ভুল, যার কারণে আমাদের নামাজ নষ্ট হয় বা ইবাদতের মধ্যে যে সওয়াব হওয়ার কথা সেই সওয়াব পাই না, তারপর হচ্ছে উল্টা গুনাহ হয়, ঠিক আছে? যে হাদিসে যে এটা বলা হয়েছে যে অশুদ্ধ তোমরা তেলাওয়াত করো না, এইগুলোর কারণে হয় মূলত। অন্যান্য যে মারাত্মক মানে ভুল এটাই হয়, অন্যান্য ভুলগুলো কম হয়। কারণ কি, আপনি কখনো তাকে সা বলবেন না, কোনো হরফের তফাৎ করে বলবেন না, যে হরফগুলো মিলে উচ্চারণের কাছাকাছি যায় ওগুলোই আমরা ভুল করি। তো এর জন্য আমরা এটাকে বেশি করে আলাদা করে এটাকে বেশি করে প্র্যাকটিস করব, মুতালা করব, ঠিক আছে? আলাদা করে এটাকে পড়বো, আলাদা করে, যে এটাকে বারবার বারবার করে রিপিট করতে থাকবো। তাহলে আমাদের কি হবে, যখন আমরা পড়তেছি, যেমন ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল, সিরাতাল মুস্তাকিম, এই যে সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, এই যে ত আর মুস্তাকিম, এই যে আলাদা, ত একটা তা একটা, এই দুইটা তফাৎটা চলে আসবে তখন। এর জন্য আমরা অবশ্যই এই যে তফাৎগুলো আছে তফাৎগুলোকে বেশি বেশি গুরুত্ব সহকারে পড়বো। আমরা একটু যারা মাইক্রোফোন অফ রেখেই পড়ি সমস্যা নাই, আর যারা রেকর্ডিং দেখবো আমার সাথে সাথে অবশ্যই সবাই পড়ে নিব। তা জবর তা, ত জবর ত, তা ত, তাজের তি, অজের ওই, তাপেশ তু, অপেশ তু, মোটা হচ্ছে আরেকটা চিকন হচ্ছে, তা ত, তি ওই, তু তু। হামজা এবং আইন, হামজার উচ্চারণটা কি হবে স্বরে আয়ের মতন, কিন্তু আইনের উচ্চারণটা চাপ দিয়ে, গলার মধ্যে হলকের মধ্যে চাপ দিয়ে কণ্ঠনালীর মধ্যে কি করতে হবে, আওয়াজটাকে চেপে নিয়ে তারপর পড়তে হবে। যেমন হামজা জবর আ, আইন জবর আ, আ আ, ই ই, উ উ, আ আ, ই ই, উ উ। এরপরে যা এবং যা, দুটা বিপরীত, একটা হচ্ছে শব্দ আসবে, একটা আওয়াজকে বন্ধ করে শক্ত করে পড়তে হবে। যা যা, যা যা, জি জি, জু জু। এরপরেরটা হচ্ছে শক্ত আওয়াজ হবে, আবার পাশাপাশি এটা কি হবে, চিকন হবে। আরেকটা হচ্ছে দদ, যেটা এটা নরম হবে এবং মোটা উচ্চারণ হবে। দা ব, দা ব, দি উই, দু লু। সিন সদ, সা স, সি সুই, সি সুই, সু সু। হামজা এবং ইয়া, আ ইয়া, আ ইয়া, ই ই, ই ই না, কিন্তু একটা হচ্ছে ই, একটা হচ্ছে ই, চাপ দিয়ে, মাঝখানটা চাপ দিয়ে, ই ই, উ ইউ, উ ইউ। এরপরে হচ্ছে ওয়াও বা, একই মাখরাজ তবে উচ্চারণে তফাৎ আছে। ওয়া, ও জবর ওয়া, বা জবর বা, ওয়া বা, ওয়া বা, উই বি, উই বি, ভু বু। সিন শিন, সা শা, সা শা, সি শি, সু শু, সা শা, সি শি, সু শু। হামজা এবং ওয়াও, আ ওয়া, আ ওয়া, ই উই, উ উ। কাফ কফ, কা অ, কা অ, কি ই, কু উ, কা
অ, কি, ই, খু, ও। দুইটা হা, একটা হচ্ছে গম্ভীর আওয়াজে বাতাস বন্ধ করে, আর একটা হচ্ছে হালকা আওয়াজে বাতাস চলে আসবে, চলমান থাকবে। হ্যাঁ, 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 হি, হি, হু, হু। জাল নরম আওয়াজে এবং কোনো শব্দ আসবে না। ঝাতে শব্দ আসবে এবং আওয়াজটা নরম হবে না। রা, জা, রা, জা, রি, জি, জু, জু। জাল এবং জ দুইটাই নরম আওয়াজ, একটা চিকন একটা মোটা। জালটা চিকন, জটা মোটা। রা, ল, রি, লি, জু, জু। সা, সিন। সাতে কোনো শব্দ আসবে না, সিনে শব্দ আসবে। সা, সা, হ্যাঁ, সা, থা, সা, সি, সি, থু, সু। এই যে লেকচার শিটটা পড়ছি এটা এই পর্যন্তই। হারাকাত গুলোকে আমরা আলাদাভাবে পড়বো, জবর জের পেশ, এবং এইখানে যে উচ্চারণের তফাৎ গুলো আছে ওগুলো অবশ্যই আমরা কি করব, পড়ে নিব। আচ্ছা, আমাদের সর্বশেষ ক্লাস লেকচার শিট হচ্ছে 7। সর্বশেষ হচ্ছে আমাদের হরফের ক্লাস, মানে হরফের উচ্চারণের ক্লাস এইটা থেকে শেষ হয়ে যাবে, সমাপ্ত। এরপরে আমরা বিভিন্ন রকমের তাজবিদ গুলো পড়তে থাকবো। আমাদের প্রায় 24টা 23টা লেকচার শিট আছে শুধু তাজবিদের উপর, তো ওগুলো শেষ করব। তো এই হচ্ছে আমাদের হরফের শেষ। যারা এখনো হরফগুলো ঠিক করে নাই, আমরা সর্বশেষ এই লেকচার শিট থেকে হরফগুলো ঠিক করে নিব। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা লেকচার শিট, যার লেকচার শিটের মূল বিষয় হচ্ছে মাখরাজ, মাখরাজের পরিচয়। মাখরাজ হচ্ছে আরবি শব্দ, হ্যাঁ, অ্যারাবিক ওয়ার্ড মাখরাজ। এটার মূল শব্দ হচ্ছে, যে শব্দ থেকে বের হচ্ছে সেটা হচ্ছে খারাজা। খ, র, যা, খরাজা। খরাজা শব্দের অর্থ হচ্ছে বের হওয়া, হ্যাঁ, যেমন আমরা বের হয়ে যাচ্ছি, এটা হচ্ছে খরাজা। জাহাবা মানে সে আসা, আর খরাজা হচ্ছে সে বের হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ফেল, ভার্ব। এখন বের হয়ে যাওয়া আর যেখান থেকে বের হয় এই দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে, আমরা বুঝি সাধারণত। যেখান থেকে বের হয় সেটাকে কি বলে, দরজা। যেখান থেকে বের হয় সেটাকে বলে হচ্ছে কি, দরজা বলে, দরজা। তো খরজা যেটা আছে এইটা থেকে বের হয় সেটাকে বলে মাখরজ, বাবে মুফাআলার সিগা, মাখরজ। সেটা হচ্ছে মিম, খ, র এবং জিম, মাখরজ। ঠিক আছে, মাখরজ। সোজা কথা আমরা যেটাকে দরজা বুঝি সেটাকে বলা হচ্ছে মাখরজ, দরজা বা গেট। সর্বশেষ আমাদের হরফের উচ্চারণের এইটাই হচ্ছে লেকচার শিট শেষ। এরপরে আমরা অন্যান্য তাজবিদ পড়বো। এটাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। এতদিন আমরা মাখরাজ মাখরাজ মুখে বলছি, এটা হচ্ছে সেই লেকচার শিটটা যেটা আমরা গুরুত্ব সহকারে পড়বো। মাখরাজ এটা আরবি শব্দ, এই যে যেটা আমরা এখন পেলাম। মাখরাজুল হুরুফ, হুরুফের দরজা সমূহ, হ্যাঁ, হুরুফের দরজা সমূহ, গেট। হুরুফের দরজা সমূহ, গেট। অর্থাৎ কোন হরফ কোথা থেকে বের হবে, কোথা থেকে বের হয়, উচ্চারণ থেকে তো বের হয়, এটা তো আলাদা বডি নেই। এটার বডি হচ্ছে তার উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন। তো এখান থেকে যে বের হয় সেটাকে হচ্ছে মাখরাজ বলে। আরবিতে মাখরাজ বললে বোঝা যায় যে কোন একটা হরফের উচ্চারণকে বোঝাচ্ছে। তো মাখরাজুল হুরুফ, মাখরাজ এটা হচ্ছে আরবি শব্দ। মাখরাজ কি, আরবি শব্দ। মাখরাজ হচ্ছে আরবি শব্দ। আমরা কিন্তু অনেক বাংলা ভাষাতে বা উর্দু কিংবা হিন্দি যে কোনো ভাষাতে আরবির ব্যবহার করি, হ্যাঁ, বুঝে না বুঝে কিন্তু অনেকভাবে আমরা আরবি ব্যবহার করি। ভাষার ক্ষেত্রে আরবির অনেক পরিমাণে ব্যবহার হয়, এটা কিন্তু আমরা জানি না। যেমন আমরা এখন প্রায় বাংলাদেশে শুনতে পাই ইনকিলাব। এই ইনকিলাব যেটা বলা হয়, ইনকিলাব জিন্দাবাদ বলে, হ্যাঁ, এটা এখন প্রায় শোনা যায় ছাত্রদের মুখে। ইনকিলাব কিন্তু আরবি শব্দ। এটা কিন্তু ইন্ডিয়াতেও একসময় অনেক পরিমাণে চলমান ছিল। হ্যাঁ, বাগাত সিং বা এরকম যারা স্বাধীনতার জন্য, তারা একসময় ইনকিলাবকে মানে স্লোগান দিছে। তো বিষয়টা হচ্ছে যে আরবি আমরা অনেক পরিমাণে শুনি, যেমন আদালত,
এটা আরবি শব্দ। আইন আরবি শব্দ। হ্যাঁ, উজির নাজির এগুলো আরবি শব্দ। ঠিক মাখরাজটাও আরবি শব্দ, যেটা শুনলে একটা আমরা ধারণা নেই যে মাখরাজ বের হওয়ার স্থান হইলে এটা আরবিতে যে উচ্চারণ হরফ বের হয় ওইটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, মডিফাই করছে এটাকে। তো এটা আরবি শব্দ। মাখরাজ এর অর্থ উচ্চারণ বের হওয়ার স্থান, এটাই হচ্ছে মূল অর্থ। উচ্চারণ বের হওয়ার স্থান, উচ্চারণ বের হওয়ার স্থান, উচ্চারণ বের হওয়ার স্থান। মাখরাজ অর্থ উচ্চারণ বের হওয়ার স্থান, মাখরাজ অর্থ উচ্চারণ বের হওয়ার স্থান। আমরা কয়েকবার পড়ি, যারা রেকর্ডিং শুনবেন মুখস্থ করে নেবেন। মাখরাজ অর্থ উচ্চারণ বের হওয়ার স্থান। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, এটা হচ্ছে সংজ্ঞা। উচ্চারণের স্থানকে কি বলে? মাখরাজ বলে। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আমি টিক দিয়ে লিখতেছি, এইটা এইটা এই তিনটা খুব গুরুত্ব সহকারে পড়বেন। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। উচ্চারণের স্থানকে যত ধরনের আমরা কথা বলি সব মাখরাজ থেকে বের হয়, উচ্চারণের স্থান থেকে বের হয়। এরপরে এটা ডিটেইলস, এটা মুখস্থ করা লাগবে না। যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয়, হ্যাঁ, প্রতিটা হরফ এক একটা জায়গা থেকে উচ্চারিত হয় বা উৎপত্তি ঘটে, উচ্চারণের উৎপত্তি ঘটে, সে স্থানকে ওই হরফের মাখরাজ বলে। ঠিক আছে, আমরা এতদিন শুনছি যে হাল, কণ্ঠনালী, তারপর হচ্ছে জিহ্বা, এরকম ভিন্ন ভিন্ন ভাগ করছি না, ওইটাই হচ্ছে ওই হরফগুলোর উচ্চারণের স্থান ছিল। মাখরাজ প্রধানত 5 প্রকার। মাখরাজ প্রধানত 5 প্রকার। 5 প্রকার। এটা হচ্ছে উৎপত্তির স্থান হিসাবে দেখবেন, উৎপত্তির স্থান। মৌলিক কোন কোন অঙ্গগুলো প্রয়োজন হয় উচ্চারণ করতে, ওইটা ধরলে 5টা স্থান পাওয়া যায়, কিন্তু ডিটেইলস গেলে 17টা পাওয়া যায়। আরবি হরফ হচ্ছে 29টি, এটা আমরা প্রথম দিকেই পড়ছি। মাখরাজ হচ্ছে 17টি। এরকম দরজা হচ্ছে 17টি। মূল দরজা হচ্ছে 5টি, সেটা দিয়ে মানে বের হয় আরো যেটা, সেটা হচ্ছে 17টি। ঠিক আছে, তাহলে 29টা হরফ 17টা স্থান থেকে উচ্চারিত হয়। এই 17টি মাখরাজ মুখের প্রধান পাঁচটি অঙ্গের সাথে জড়িত থাকে, যথা হালকি। হালকুন শব্দের অর্থ হচ্ছে আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে কণ্ঠনালী। এর মাখরাজ হচ্ছে তিনটি মাখরাজ। আর এর হরফ হচ্ছে 6টি। হ্যাঁ, হামজা, হ্যাঁ, আইন, হ্যাঁ, গইন, খ। এরপর হচ্ছে লিসান। লিসান শব্দের অর্থ হচ্ছে জিহ্বা, আরবি শব্দ লিসান। লিসানি হচ্ছে জিহ্বা থেকে 10টি মাখরাজ। এর হরফ হচ্ছে 18টি। শাফাতুন অর্থ হচ্ছে ঠোঁট। শাফাতান দুই ঠোঁট। শাফাতান অর্থ কি? দুই ঠোঁট। দুই ঠোঁট থেকে দুইটি মাখরাজ। 4টি হরফ। জাউফ। জাউফ হচ্ছে মুখের খালি স্থান, ফাঁকা স্থান। হ্যাঁ, যখন কোনো জায়গা থেকে লাগে না সেটাকে বলে জাউফ। জাউফে মানে মুখের খালি স্থান থেকে একটি মাখরাজ। হরফ হচ্ছে একটি এবং একটা নিয়ম, এটা হচ্ছে মাদ। মুখের খালি জায়গা থেকে মাদ উচ্চারিত হয়। খয়সুম নাকের ছিদ্র, নাকের বাসি, হ্যাঁ, নাকের ছিদ্র। খয়সুমে নাকের ছিদ্র থেকে একটি, এটা থেকে গুন্না উচ্চারিত হয়। কি হয়? গুন্না। মাখরাজ একটি এবং গুন্না হয়। এই নির্দিষ্ট পাঁচটি অঙ্গকে তাজবীরের পরিভাষায় মানাতিকি খমসা, আরবি শব্দ মানাতিকি খমসা। খমসা অর্থ হচ্ছে 5। খমসা অর্থ হচ্ছে 5। মানাতিকি খমসা 5টি অঙ্গ বুঝায়। আমরা এখান থেকে এই পেজটা অবশ্যই একটু গুরুত্ব সহকারে পড়ে নেব। ঠিক আছে, পেজটা গুরুত্ব সহকারে পড়ে নেব। এখন আমরা যে 5টি অঙ্গ পড়ছি এটা একটু পিকচার সহকারে দেখি। কণ্ঠনালী, হালক। এই যে কণ্ঠনালী হচ্ছে এই যে ভিতরে যেটা আছে, এটা হচ্ছে কণ্ঠনালী। কণ্ঠনালী, কথা যে বের হয়, আওয়াজ। এটাকে 3টা ভাগ করা হয়। এটা শুরুর দিকে, বুকের দিকে হচ্ছে এটা শুরুর দিকে, এবং এটা মাঝখানের দিকে, এবং এই মুখের দিকে এটা হচ্ছে শেষের দিক। ঠিক আছে, এই কণ্ঠনালীর 3টা ভাগ। এরপর হচ্ছে লিসান, জিহ্বা। লিসান হচ্ছে কি? জিহ্বা। জিহ্বা হচ্ছে 3টা ভাগ। এটা হচ্ছে শুরুর দিক, আর এটা হচ্ছে মধ্যভাগ, আর এটা হচ্ছে শেষের ভাগ। ঠিক আছে, 3টা ভাগ। জিহ্বাকেও 3টা ভাগ করা যায়।
এরপর হচ্ছে দুই ঠোঁট, শাফাতান, দুই ঠোঁট, শাফাতান, শাফাতান হচ্ছে দুই ঠোঁট। এটাকে দুইটা ভাগ করব, একটা হচ্ছে শুকনা সাইড, যেটাকে আমরা ভেজলিন লাগাই, সহজে বুঝতে পারবো, যেটা আমরা ঠোঁট ফাটে শীতের দিনে, বাইরের সাইড। আর ভিতরে যেটা ভিজা থাকে সদা সর্বদা, এটা হচ্ছে ভিতরের সাইড, দুইটা ভাগ করব। এরপর হচ্ছে যে উফ, মুখের খালি জায়গা, মুখের খালি জায়গা হচ্ছে একদম এরকম হা হয়ে যায়, ঠিক আছে, হা হয়ে যায়। আমরা এটা বলতে পারি, যেমন ধরেন আমরা অনেক জোরে আওয়াজ করলে বা কাউকে ডাকলে অনেক দূরে, হ্যাঁ, আমরা গানের সময় শুনি না, যারা গানের প্র্যাকটিস করে বা কিরাতের প্র্যাকটিস করে তাদেরকে এই সুরগুলো ধরতে হয় মাকাম শিখতে হইলে। ওই যে সা রে গা, তখন কি হয়, আ হয়ে যায়, মুখটা খালি হয়ে যায়, কোনো জায়গায় বাঁধে না, ওইটাকে হচ্ছে মাদ বলে, মুখের খালি জায়গা, ওইটাই হচ্ছে এই মাখরাজ। নাকের বাঁশি হচ্ছে খাইসুম, নাকের মধ্যে নিয়ে একটু গুনগুন করে, বলে না নাকের মধ্যে নিয়ে কথা বলো কেন, গুনগুন গুনগুনে কথা বলো কেন, এভাবে গুন্নার সময় নাকের মধ্যে নিয়ে কথা বলতে হয়, গুনগুন করে আওয়াজ করে পড়তে হয়। এখন আমরা শুরু করব হচ্ছে মূল মাখরাজ, ঠিক আছে, মূল মাখরাজ, মূল যে মাখরাজ গুলো আছে এগুলো। এই মাখরাজ হচ্ছে আরবি হরফ 29টি, মাখরাজ হচ্ছে 17টি, মাখরাজ হচ্ছে 17টি। অর্থাৎ আপনি মনে করতে পারেন যে 29টা মানুষ আছে, ঠিক আছে, 29টা মানুষ আছে, দরজা আছে হচ্ছে 17টা, দরজা কয়টা আছে, 17টা। এখন এই দরজা থেকে 29টা, যেহেতু মানুষ বেশি, কোন দরজা থেকে দুইজন, কোনটা থেকে তিনজন বের হবে। তো বের হওয়ার অবস্থা কি হবে, একই দরজা থেকে বের হলেও কেউ মাঝখান থেকে বের হবে, কেউ ডান সাইড থেকে, কেউ বাম সাইড থেকে, এভাবে বের হবে, তাই না? তো এভাবেই মনে রাখতে হবে যে 17টা দরজা আছে, 17টা কি আছে, দরজা আছে, মানুষ আছে হচ্ছে কয়টা, 29টা। তো যে দরজাতে, কোন দরজা থেকে একজন বের হবে, তো সেটা যেখান থেকে বের হবে হবে, দরজার কোনো সমস্যা নাই। কিন্তু যেটা থেকে দুই বা তিন বের হবে, সেটা ওই একই মাখরাজ হওয়া সত্ত্বেও, একই দরজা হওয়া সত্ত্বেও, কোনটা একটু এই সাইড থেকে বের হবে, একটুখানি শক্ত হবে, কোনটা হালকা একটু নরম হবে, কোনটা আর একটু নরম হবে। কারণ কি, দরজার এক এক সাইড থেকে বের হওয়ার কারণে, এটা বোঝার জন্য দরজা বলতেছি। তো আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ, আমরা নাম্বার মুখস্থ না রাখতে পারলে কোনো সমস্যা নাই, শুধু এতটুকু কথাটা মুখস্থ রাখতে হবে। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে এই যে দুই হরফ হামজা, হা, হামজা, হা, হলকের শুরু হচ্ছে এই যে বুকের জায়গা, এই যে নেটওয়ার্কের মতন দেয়া আছে না, ওয়াইফাই এর চিহ্নের মতন, এটা ঠিক আছে, আইফা, এই যে ওয়াইফাই আইকনের মতন দেয়া আছে, এই বুকের দিক থেকে শুরু হয় হামজা, হা, গম্ভীর আওয়াজে হামজা, হা, হামজা, হা। আমরা যদি এগুলো একটু জবরজের পেজ দিয়ে পড়ি, তাহলে আমাদের উচ্চারণগুলো আরো সুন্দর হয়ে যাবে। জবরজের পেজ যেহেতু আমরা এইমাত্র পড়ে আসছি লেকচার নম্বর 6 থেকে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, হামজা জবর আ, হামজা জের ই, আ ই, হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ, হামজা জের ই, হামজা জবর আ, ই আ, হামজা জের ই, হামজা পেশ, হামজা জের ই, ই ই, হামজা জের ই, হামজা পেশ উ, ই উ, হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ, হামজা পেশ উ, হামজা জের ই, উ ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। হা, গম্ভীর আওয়াজে, বাতাস চলবে না। হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু, হা জবর হা, হা জবর হা, হা হা, হা জবর হা, হাজের হি, হা হি, হা জবর হা, হা পেশ হু, হা হু, হাজের হি, হা জবর হা, হি হা, হাজের হি, হাজের হি, হি হি, হাজের হি, হা পেশ হু, হি হু, হা পেশ হু, হা জবর হা, হু হা, হা পেশ হু, হাজের হি, হু হি, হা পেশ হু, হু হু। 2 নম্বর হচ্ছে হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হইতে আইন হা, মধ্যখান, এই যে মধ্যভাগ, ঠিক আছে, এটা আরেকটু নিচ থেকে হবে, মধ্যভাগ থেকে উচ্চারিত হয়, মধ্যভাগ থেকে উচ্চারিত হয়, চাপ দিয়ে হলকের মধ্যখানে, আইন হা, আইন হা, আ ই উ, আ আ, আ ই আ উ, ই আ, ই ই, ই উ, উ আ, উ ই, উ উ, হা, হা হি হু, হা হা, হা হি, হা হু, হি হা, হি হি, হি হু, হু হা, হু হি, হু হু। এরপরে হচ্ছে গাইন খা, ঠিক আছে, কি, হলকের শেষ হইতে, হলকের শেষ হইতে, দেখেন একদম সহজ মাখরাজ, হলকের শুরু হইতে, মধ্য হইতে, শেষ হইতে, গাইন খা, গাইন খা, এই যে এইখানটা থেকে গাইন খা উচ্চারিত হয়, এর সাথে এই তালুতে, তালু যেহেতু এর সাথে তালুতে ঘষা কে আসবে, এর জন্য এটা নরম হয়, ঠিক আছে,
এর জন্য এটা কি হবে, নরম উচ্চারণ করতে হবে, নরম উচ্চারণ করতে হবে। যেমন গাইন খা, গাইন খা, গাইন খা, গা রি রু, গা রি রু, গা গাগি গাগু, রিগা রিগি রিগু, গুগা গুগি গুগু, খা খি খু, খা খা খাখি খাখু, খিখা খিখি খিখু, খুখা খুখি খুখু। শেষ, হলক ওখান থেকে শেষ হয়ে গেছে। আমরা যে 1 নাম্বার পড়ছিলাম যে হালকের 3টা মাখরাজ, এটা শেষ। 2 4 নম্বর থেকে আবার শুরু হবে দ্বিতীয় একটা জিহ্বা, জিহ্বা থেকে 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া, তার বরাবর মানে ওই গোড়া বরাবর উপরের যে তালু আছে তালুর সঙ্গে লাগিয়ে 2 নুক্তাওয়ালা যে কফ আছে সেটা উচ্চারিত হয়। আমরা যদি পিকচারটা দেখি, ছবিটা, এই যে অবস্থানটা জিহ্বার গোড়া এই তালুতে গিয়ে লাগছে, এই তালুতে গিয়ে লাগবে, ঠিক আছে, তালুতে গিয়ে লাগবে। এখন একটা জিনিস খেয়াল করব, এর সাথে আবার কি আছে, হলকের একটা সংযোগ আছে, গোড়ার সাথে হলকের সংযুক্ত আছে, যে কারণে এই হলক থেকে একটু বাড়ি দিয়ে চলে আসবে, ঠিক আছে, বাড়ি দিয়ে গোড়াটায় লাগবে। এর জন্য এটা ভারী উচ্চারণ হয়, অফ, অফ। কি হবে, অফ, অফ জবর অ, অফ জের ই, অফ পেশ উ, অ ই উ, অফ জবর অ, অফ জবর ক, ক ক, অফ জবর ক, কফ জের ই, ক ই, কফ জবর ক, কফ পেশ উ, ক উ, ইফ। কফ জের ই, কফ জবর ক, ই ক, কফ জের ই, কফ জের ই, ই ই, কফ জের ই, কফ পেশ উ, ই উ, কফ পেশ উ, কফ জবর ক, উ ক, কফ পেশ উ, কফ জের ই, উ ই, কফ পেশ উ, কফ পেশ উ, উ উ। কাফের মাখরাজ হচ্ছে একই, একটা শব্দ তফাৎ আছে, সেটা হচ্ছে 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া বলছিলাম, এটা হচ্ছে গোড়া হইতে একটু আগে বাড়িয়ে, একটু আগে বাড়িয়ে মানে সামনের দিকে গিয়ে। আর বাকি সব ঠিক আছে। এরপরে তার বরাবর মানে যেখানে আগাইলাম ওই বরাবর তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান যে পেঁচানো কাফ থাকে সেটা। এই যে আমরা দেখি আগেরটা ছিল এইখানটায়, এটা একটু আগায় গেছে, ঠিক আছে, এটা একটু আগায় গেছে। এবার আর এই হলকের এই জায়গাটা মিলবে না, এখান থেকে উচ্চারণ হবে না, কারণ কি এখান থেকে তো সে ছেড়ে আসছে, গোড়া থেকে আগাই আসছে। এর জন্য এ শুধু এই গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর তালুতে লেগে কি হবে, হালকা আওয়াজে, হালকা আওয়াজে উচ্চারণ হবে, কোনোভাবে ভারী আওয়াজ করা যাবে না। যে আওয়াজ শোনা যাইতেছে না, বুঝতে পারতেছে না, ডিসপ্লেতে দেখা যাইতেছে না, তো হওয়ার কারণে। ও আচ্ছা, এতক্ষণ আসছে আমার এখানে, সমস্যা নাই। আচ্ছা, কাফ, ঠিক আছে, কাফ, কাফ হালকা আওয়াজে, কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু, কাফ জবর কা, কাফ জবর কা, কা কা, ঠিক আছে একদম। আচ্ছা, এটা হচ্ছে ভাই আপনি একটু ইতে আছেন তো, ট্রেনে আছেন না, এর জন্য মনে হয় একটু নেটওয়ার্ক সমস্যা। আমার এখান থেকে মানে ই করা আছে, মানে এটাতে শেয়ার স্ক্রিন দেয়া আছে, শেয়ার স্ক্রিনে শো করতেছে, বুঝছেন, একটু ই করতে হবে, যেহেতু ইতে আছেন, ট্রাভেলিং করতেছেন না, এর জন্য আপনি দেখতে পারবেন রেকর্ডিং এর মধ্যে শো করবে, সমস্যা নেই। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু, কাফ জবর কা, কাফ জবর কা, কাকা, কাফ জবর কা, কাফ জের কি, কাকি, কাফ জবর কা, কাফ পেশ কু, কাকু। আমরা একটু শুনি, ঠিক আছে, যদি না শো করে একটু শুনলে হবে। কাফ জের কি, কাফ জবর কা, কি কা, কাফ জের কি, কাফ জের কি, কি কি, কাফ জের কি, কাফ পেশ কু, কি কু, কাফ পেশ কু, কাফ জবর কা, কুকা, কাফ পেশ কু, কাফ জের কি, কুকি, কাফ পেশ কু, কাফ পেশ কু, কুকু। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান, ঠিক আছে, জিহ্বার মধ্যভাগ, জিহ্বার মধ্যভাগ, জিহ্বার মধ্যভাগ, জিহ্বার মধ্যভাগ, জিহ্বার মধ্যভাগ, জিহ্বার মধ্যভাগ, জিহ্বার মধ্যভাগ। আমরা প্রথম পড়লাম গোড়া জিহ্বার, এরপর পড়ছি একটু আগে বাড়িয়ে, এরপর মধ্যভাগ, এর বাকিগুলো সবগুলো তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। কি আছে, 3টা হরফ, জিম শিনিয়া। ওই যে বলছিলাম দরজা 2টা, এই যে একটা দরজা থেকে 3টা মানুষ বের হবে, এইরকম আপনি মনে রাখতে হবে। জিমটা হবে গোড়া থেকে, জিমটা হবে কি, যদি আমরা ধরি একটা দরজা, এখন আমরা বললাম
যে এই দরজা থেকে বের হবে তিনটা মানুষ, তো গোরা বলবো মানে হচ্ছে সে একদম মাঝখান থেকে বের হবে, কোনো নড়াচড়া হবে না। এটা হচ্ছে জিম, সর্বোচ্চ শক্ত হয়। এরপরে বলবো না আরেকটু আগায় যাবে, তখন আরেকটু সামনের দিকে আগায় যাবে, এটা হালকা আরেকটু হালকা হয়ে যাবে শিন, এটা হালকা আরেকটু হালকা হয়ে যাবে। এরপরে আরেকটু আগেই ইয়া উচ্চারিত হবে, ঠিক আছে? গোড়া থেকে মাখরাজটা পড়বো, কিন্তু মূলত তিনটা তিনটা ভাগ থেকে হবে। এর জন্য জিমটা যতটা শক্ত হয় ইয়াটা অতটা শক্ত হয় না। জিমটা মধ্যভাগটা এভাবে মধ্যভাগ লেগে যায়, এই শিনের সময় মধ্যভাগ লাগে, কিন্তু একটু সামনের দিকে আসার কারণে মাঝখানটা একটু ফাঁকা হয়ে যায়, মাঝখানটা একটু ফাঁকা হয়ে বাতাস বের হয়ে আসে, ঠিক আছে? ইয়াটা আরো ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, এর জন্য তিনটাই শক্ত, কিন্তু তিনটার মধ্যে জিমটা বেশি শক্ত, শিনটা আরেকটু নরম, তারপর ইয়াটা আরেকটু নরম। জিম জবর যা, জিম জে জি, জিম পেশ জু, যা জি জু, যা যা, জাজি, জাজু, জিজা, জিজি, জিজু, জুজা, জুজি, জুজু। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শাসি শু, শাসা, শাসি, শাসু, শিশা, শিশি, শিশু, শুষা, শুষি, শুশু। ইয়া জবর ইয়া, এই ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া, ই, ইউ, ইয়া ইয়া, ইয়া ই, ইয়া ইউ, ই ইয়া, ই, ই, ই ইউ, ইউ ইয়া, ইউ ই, ইউ ইউ। আচ্ছা, আমরা ক্লাস আর একটা মাখরাজ পড়বো, একটা দুইটা মাখরাজ পড়বো, এরপরে আমরা ক্লাস শেষ করে দেব। আচ্ছা, 7 নম্বর মাখরাজ, আমরা ওখান থেকে জিহ্বার গোড়া মধ্যভাগ, গোড়া থেকে একটু আগে মধ্যভাগ পর্যন্ত আসছে, এখন আমরা আবার গোড়ায় যাব, জিহ্বার গোড়া, তবে গোড়ার কিনারা, কিনারা মানে হচ্ছে কি পার্শ্ব বোঝাবে, গোড়া তো হচ্ছে লাগানো থাকে, তো পার্শ্বকে পাশকে বোঝায়, জিহ্বার গোড়ার কিনারা। উপরের মারির দাঁত, উপরে মারির দাঁত থাকে না গোড়াতে, দুই সাইডে কি থাকে মারির দাঁত, এই মারির দাঁত দুই দিকে পাঁচটা করে থাকে, উপরে পাঁচটা, নিচে দুই পাশে পাঁচটা পাঁচটা, ডান বাম পাঁচটা পাঁচটা, নিচে ডান বাম পাঁচটা পাঁচটা, এই হচ্ছে 10 10 20টা। তো উপরের 10টাকে আমাদের প্রয়োজন আছে, এগুলোকে আদ-দরাসে উলিয়া বলে আরবিতে, যার প্রয়োজন নেই আপনি আরবি পড়ার, এতটুকু মনে রাখেন, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, যে কোনো এক সাইড থেকে উচ্চারণ করা যায়, আবার দু সাইড থেকে উচ্চারণ করা উত্তম। এই যে দেখেন মারির দাঁত, দেখছেন এই মোটা দাঁতগুলো মারির দাঁত, জিহ্বার গোড়াটা এইটা, গোড়াটা এই মারির দাঁতে গিয়ে লাগবে, হ্যাঁ গোড়াটা এই মারির দাঁতে গিয়া লাগবে। এক পাশ থেকেও করতে পারেন, তবে উত্তম হচ্ছে দুই পাশ থেকে একসাথে লাগিয়ে করা। এবং এই আগাটা, জিহ্বার আগাটাকে দাঁত থেকে পৃথক রাখা, ঠিক আছে? দাঁত থেকে, বিশেষ করে উপরের দাঁত থেকে আমরা পৃথক রাখবো দদের সময়। ضاد ضاد জবর দ, দজ্জের দুই, দদ পেশ দু, দদ জবর দ, দদ জবর দ, দ দ, দদ জবর দ, দজ্জের দি, দ দি, দদ জবর দ, দদ পেশ দু, দ দু, দজ্জের দি, দদ জবর দ, দি দ, দজ্জের দি, দজ্জের দি, দি দি, দজ্জের দি, দদ পেশ দু, দি দু, দদ পেশ দু, দদ জবর দ, দু দ, দদ পেশ দু, দজ্জের দি, দু দি, দদ পেশ দু, দদ পেশ দু, দু দু। এরপরে হচ্ছে লাম, এটা একদম ইজি, শুধু মাখরাজটা মনে রাখি, আর কোনো কিছু দরকার নাই, এটা আমরা বাংলায় পড়ি। লাম হচ্ছে জিহ্বার আগার কিনারা, মানে সামনের দিকের জিহ্বার আগার কিনারা, উপরের দাঁতের মাড়ির সঙ্গে, উপরের ওই আগার সামনে সামনে যে দাঁত আছে, এই দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, আমরা যদি চিত্রটা দেখি, এখানে চিত্রটার দিক খেয়াল করি, এই নিচেরটার জিহ্বার আগা, এই যে আগা, বাম সাইড আর এই পাশের এই দাঁতগুলো, চারটা দাঁতের এই গোড়া মাড়িতে গিয়ে লাগাবো, হ্যাঁ দাঁতের মাড়িতে গিয়ে লাগাবো, এভাবে জিহ্বার এই সাইডটা। এরপর উচ্চারিত হবে কি লাম, উচ্চারিত হয় লাম। এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই, শুধু মাখরাজটা মনে রাখবেন, জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগায়, জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগায়, একদম সহজ। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, একদম লা লি লু, এটার মাখরাজটা মনে রাখলেই হবে। লাম জবর লা, লাম জবর লা, লা লা, লাম জবর লা, লাম পেশ লু, লালু, লাম জবর লা, লাম জের লি, লালি, লা লা, লালি, লালু, লালি, লীলা, লিলি, লীলা, লিলু, লুলু, লুলা, লুলি, একদম ইজি। পরেরটাও শুধুমাত্র মাখরাজ মুখস্থ রাখি আমরা। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা, জিহ্বার আগা মানে অগ্রভাগ, সামনেরটা।
এরপরে ওই বরাবর যে তালু আছে, আমরা 4 নম্বর পড়ছিলাম গোড়া তার বরাবর তালু, আর এটা হচ্ছে আগা তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া এভাবে এভাবে এই আগাটা তালুতে গিয়ে লাগছে, ঠিক আছে, ভিতরে তালুতে গিয়ে লাগছে, এই যে অনেকখানি। এরপর উচ্চারিত হচ্ছে কি নুন, নুন। বাংলায় যে আমরা ন পড়ি সেটা, নুন যাব না, নুন যে নি, নুন পেশ নু, নানি নু, নুন যাব না, নুন যাব না, নানা নানি নানু, নিনি নিনা নিনি নিনু, নুনা নুনি নুনু। এরপর হচ্ছে র, রটা হচ্ছে বাংলায় যে র পড়ি সেটাই, মাখরাজটা মনে রাখবেন জিহ্বার আগার, ওটা হচ্ছে 9 নম্বর জিহ্বার আগা, আর এইটার একটু কথা যোগ হচ্ছে জিহ্বার আগার পিঠ, পিঠ। পিঠ মানে হচ্ছে এই দেখেন জিহ্বাটার দিক তাকান, জিহ্বাটা এটা ঘুরে গেছে, ঠিক আছে, ঘুরে গেছে জিহ্বাটা, কি হয়েছে, ঘুরে গেছে, আর কিচ্ছু না, একটু মাথাটা একটু বেঁকা হয়ে ঘুরে গিয়া তালুতে লিয়ে রাখছে, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া। আমরা এই যে চিত্রটা যদি দেখি, এই যে জিহ্বাটা একটু ঘুরে গিয়ে তালুতে লাগছে, উচ্চারণ হয়েছে র, র, রেফ র, কোনো ভাইব্রেশন করা যাবে না, র পড়তে হবে, র। র জবর র, র যে রি, র পেশ রু, র রি রু, র জবর র, র জবর র, র র, র জবর র, র যে রি, র রি, র জবর র, র পেশ রু, র রু, রি র, রি রি, রি রু, রু র, রু রি, রু রু। সদাকাল্লাহুল আযীম। আমরা 1 থেকে 10 নম্বর মাখরাজ, এটা যারা ক্লাসে ছিলেন, যেমন জুবাইর ভাই পুরো শুনতে পান নাই, বা কে আসছে, আনারুল হক ভাই মনে হয় হপায় বাসায় গেছে, সেও কেবল আসছে। তো আমরা যারা ক্লাসটা মোটামুটি বুঝতে পারছি, করছিলাম এইমাত্র, তারা তো করছেন, যেমন জুবাইর ভাই ভাই। আর যারা বুঝতে পারি নাই, মানে ক্লাসে ছিলাম না ব্যস্ততার কারণে, অবশ্যই রেকর্ডিংটা দেখে নিব। আগামী ক্লাসে কোনো প্রশ্ন থাকলে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করব সময়। একটু আসলে ব্যস্ততা তো সারা বছরই যায়, রমাদান মাসটা একটু মানে ব্যবসার মাস বলা যায়, এটাও একটা ব্যবসার মাস, এটা হচ্ছে এবাদতের ব্যবসার মাস। আপনি এই মাসটা একটু বেশি করে ইনকাম করে নিতে হবে এবাদত। এই মাসে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা, যে এই মাসে যে গুনাহ মাফ করতে পারলে না, আল্লাহ তাআলার লানত হবে তার উপরে। তো বিষয়টা হচ্ছে যে এই মাসটা একটু আমরা সময় বাহির করি, আমরা তো এটা নির্ধারিত, তাও তো প্রতিদিন না, সপ্তাহে মাত্র 3 দিন। তাও দেখবো আমি এই যে এখন তো হপায় আজকে ক্লাস শুরু করলাম, একটা দুইটা ক্লাসের পর পর আমি একদিন একদিন করে বাদ দিয়ে দিব, কারণ আপনারা অনেকে ক্লাসে থাকতে পারতেছেন না, এটা সমস্যা। তো আমরা চাবো যে ঈদের পরে আবার রাতের বেলায় ক্লাসগুলো, বেশ কিছু ক্লাস নেয়ার, যেন আপনারা ক্লাসগুলো কমপ্লিট করতে পারেন, সেটা চেষ্টা করব। কিন্তু একদম ক্লাস না নিয়ে পারবো না, কারণ হচ্ছে ঈদের পরে আমরা অন্য গ্রুপগুলো নিয়েও ব্যস্ত হয়ে যাব, যে কারণে এই যে এখন আসছে হপায় জিয়াউর রহমান ভাই, এখন তো প্রায় ক্লাস শেষের দিকে, এখন এসে লাভ নাই, ঠিক আছে। তো যাই হোক, ব্যস্ততা থাকেন রোজার মাসে, একটু ব্যস্ততা ফ্রি হয়ে, যেহেতু নির্ধারিত 4টা 15 থেকে ক্লাস শুরু করি, তাই না, 4টা 15, 4টা 15 বাংলাদেশ সময়, ইন্ডিয়ান সময় হচ্ছে 3টা 45। একটু হাজারো ব্যস্ততার মাঝেও একটু সময় নিয়ে নিব, যে বললাম 2-1 দিন পর থেকে ক্লাস আরো কমাই নিব, সপ্তাহে মাত্র 2টা করে ক্লাস নেওয়ার চেষ্টা করব রমাদান মাসে, যেন রমাদানের পরে আবার রাতে আমরা ক্লাস নিতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা সবাই একটু থাকার চেষ্টা করি ক্লাসে। আজকে যেমন মাখরাজের খুব গুরুত্বপূর্ণ পড়াটা পড়াইছে আপনাদেরকে, কিন্তু আপনারা কেউ ছিলেন না, এই তো এটা একটা খুব সমস্যা। আমরা রেকর্ডিংটা দেখে নিব, আবার আগামী ক্লাসেও মাখরাজের বাকি অংশ পড়ানো হবে, তারপরেও যারা মাখরাজ বুঝেন না, যেটা রেকর্ডিংটা দেখে নেবেন, তারপরে যার প্রশ্ন থাকবে অবশ্যই আগামী ক্লাসে নিব প্রশ্ন, ঠিক আছে। সময়টা নির্ধারিত, আপনারা সবাই ক্লাসে যত সময় থাকবেন, 4টা 15 বাংলাদেশ সময়, ইন্ডিয়ান সময় হচ্ছে 3টা 45। জি, কারো কোনো কথা আছে? হ্যাঁ, হ্যান্ড রাইজ করতে চাইছেন দেখলাম দুইজন, কি কিছু বলবেন? মিটিং ছিল, ওই জন্য আমি এটা ধরতে পারিনি, জাস্ট আমি এখনই বাড়ি ঢুকলাম। জি, আচ্ছা, বুঝতে পারছি। আসলে আমাদের নির্ধারিত সময় তো, মানে চেঞ্জ করা তো সম্ভব না, সবাই জানে যে এইটা নির্ধারিত, আবার চেঞ্জ করলাম সেটা তো সবার জন্যই সমস্যা। তো যাই হোক, আজকে ক্লাসে থাকেন না, আগামী ক্লাসে মিটিং, একটু ব্যস্ততা একটু বাদ দিয়ে, মানে চেষ্টা করেন, রমাদান মাস তো কোরআন তেলাওয়াতের মাস, তারপর হচ্ছে সওয়াবের ইনকাম করার মাস, এই মাসটা হচ্ছে রমাদান একটু ইবাদত ইনকাম করার মাস, সেটা মনে রাখবেন, এটা ইনকামের মাস। এটা আমরা কবরে গেলে বুঝতে পারবো যে আসলে এই মাসটা আমরা কি হারাই গেছি। আমরা কিন্তু 2 মাস আগে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আমরাও দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে
রজব এবং শাবানে বরকত দিয়ে দাও, অবাল্লেও না রমাদান, এবং রমাদান পর্যন্ত আমাকে পৌঁছে দাও, আমার হায়াতটা রমাদান পর্যন্ত দিয়ে দাও। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আনাল হক ভাই, বাসায় গেছেন হাপায়? হ্যাঁ, হ্যাঁ এসছি আমি। তবে রেকর্ডিংটা শোনার পর যদি কোনোটা অসুবিধা মনে হয় তাহলে হোয়াটসঅ্যাপেই বলবো, সেখানেই অ্যানসারটা করে দিও। জি জি, অবশ্যই হোয়াটসঅ্যাপেও বলবেন, আর আগামী ক্লাসে থাকার একটু চেষ্টা করেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়া আলাইকুম আসসালাম।